ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা একটি বিশেষ জৈবনিক প্রক্রিয়া শ্বসন অর্থাৎ রেসপিরেশন নিয়ে আলোচনা করব। সমস্ত জীবের চলন, গমন, রেচন, জনন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, গঠন প্রভৃতি জৈবনিক কাজের জন্য শক্তির প্রয়োজন। খাদ্য শক্তির উৎস বটে, কিন্তু খাদ্য সরাসরি শক্তির যোগান দিতে পারে না। এক বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কলাকোষে খাদ্য ভেঙে শক্তি নির্গত হয় এবং সেই শক্তি জৈবনিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় শক্তির উৎস। এই বিশেষ প্রক্রিয়াটি শ্বসন নামে পরিচিত। এখন এই শ্বসন কথাটি কোথা থেকে এলো? শ্বসন কথাটি এসেছে একটি ল্যাটিন শব্দ রেসপিরেয়ার থেকে, যার আক্ষরিক অর্থ শ্বাসকার্য। আগে শ্বসন বলতে প্রশ্বাস নিঃশ্বাস অর্থাৎ শ্বাসকার্যকেই বোঝাত, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে শ্বসনকালে কোষ রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করে এবং সেই অক্সিজেনের সাহায্যে খাদ্যকে ভেঙে ফেলে শক্তি ও কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। সুতরাং এই সিদ্ধান্তেই আসা গেল যে শ্বসন কেবলমাত্র শ্বাসকার্য বা প্রশ্বাস নিঃশ্বাস নয়, শ্বসন সেই প্রক্রিয়াও বটে যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয়। অতএব শ্বসন দুটো স্তরে, বলা যায় শ্বসন দুটো স্তরে সংগঠিত হয়। একটি হলো অঙ্গস্তরে শ্বসন বা বহিঃশ্বসন, আর একটি হলো কোষীয় শ্বসন বা অন্তঃশ্বসন। এখন অঙ্গস্তরে শ্বসন বা বহিঃশ্বসনটি হলো পরিবেশের সাথে আমাদের শ্বাসবায়ুর আদান প্রদান অর্থাৎ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড বর্জন। আর কোষীয় শ্বসন বা অন্তঃশ্বসন বলতে বোঝায় অক্সিজেনের সাহায্যে কলাকোষে খাদ্য ভেঙে শক্তির নির্গমন প্রক্রিয়া। এখন আজকে আমরা অঙ্গস্তরের শ্বসন বা বহিঃশ্বসন প্রক্রিয়াটি আলোচনা করব। এখন অঙ্গস্তরের শ্বসন বা বহিঃশ্বসন প্রক্রিয়াটি আলোচনা করতে গেলে শ্বাস অঙ্গের ভূমিকা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। কেন শ্বাস অঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ? দেখো, মানুষ সহ সকল উন্নত জীব দেহই বহু কোষের সমন্বয়ে গঠিত। এখন বাতাস থেকে ব্যাপন প্রক্রিয়ায় সরাসরি অক্সিজেন সেই সমস্ত সব কোষে পৌঁছানো সম্ভব হয় না, কিন্তু প্রতিটি কোষেরই সব সময় অক্সিজেন সাপ্লাই প্রয়োজন আছে। সেই জন্যই নির্দিষ্ট শ্বাস অঙ্গের মাধ্যমে এবং সংবহনতন্ত্রের মাধ্যমে অর্থাৎ রক্ত, লসিকা বা অন্যান্য দেহতরলের মাধ্যমে বাতাস থেকে গৃহীত অক্সিজেন সারা দেহে কলাকোষে ছড়িয়ে পড়ে এবং কলাকোষ থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডও সেই একইভাবে ব্যাপন প্রক্রিয়ায় দেহের বাইরে নির্গত হয়। তো শ্বাস অঙ্গের ক্ষেত্রে আমরা উদ্ভিদ দেহ ও প্রাণী দেহ এইভাবে বলতে পারি। যদিও তোমরা খেয়াল করবে যে আমরা উন্নত প্রাণীরা যে ধরনের জটিল খাদ্য খাবার গ্রহণ করি, উদ্ভিদেরা কিন্তু সেই ধরনের খাবার গ্রহণ করে না। স্বভাবতই উদ্ভিদদের মেটাবলিক রেট বা বিপাকীয় হার অনেক কম। তৎসত্ত্বেও যেটুকু অক্সিজেনের প্রয়োজন আছে সেটুকু অক্সিজেন তারা সালোক সংশ্লেষে উৎপন্ন উপজাত বস্তুরূপে অক্সিজেনকে গ্রহণ করে পেয়ে যায়, আর বাকিটুকু কিছু সাহায্যকারী শ্বাসঅঙ্গ আমরা বলতে পারি সেই শ্বাসঅঙ্গের মাধ্যমে গ্রহণ করে। তার মধ্যে যেমন পত্ররন্ধ্র, প্রধান হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের মাধ্যমে ৮০ থেকে ৮৫% শ্বাসকার্য সম্পন্ন হয়। এই পত্ররন্ধ্র কোথায় থাকে? পত্ররন্ধ্র থাকে পাতায়। দেখতে কেমন পত্ররন্ধ্র? একটু খেয়াল করো ছবিটা। একটা ছিদ্র
সেই ছিদ্রটা এরকম রক্ষী কোষ দ্বারা আবৃত। ছিদ্র, পত্ররন্ধ্রীয় ছিদ্র, আর এগুলো রক্ষী কোষ। দ্বিতীয়ত হচ্ছে লেন্টিসেল। গুল্ম ও বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ডের ত্বকে ডিম্বাকার কিছু ছিদ্র থাকে। এছাড়া পরিণত ফলের খোসাতেও এই ধরনের ছিদ্র দেখা যায়, যাদেরকে আমরা লেন্টিসেল বলি। এই লেন্টিসেলের মাধ্যমেও কয়েক শতাংশ শ্বাসকার্য আদান প্রদান, শ্বাসবায়ু আদান প্রদান হয়ে থাকে। নাম্বার 3 হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূল বা নিউমেটাফোর। লবণাম্ব উদ্ভিদ অর্থাৎ সুন্দরী, গরান, গেওয়া, যারা ম্যানগ্রোভ নামেও পরিচিত, সেই লবণাম্ব উদ্ভিদের মূল মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সংগ্রহ করতে পারে না, কারণ তারা যে পরিবেশে জন্মায় সেই পরিবেশে লবণাক্ত জলের আধিক্য বেশি। সেই লবণাক্ত জলে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে। তাই তারা শ্বাসকার্যের সুবিধার জন্য মূলের কিছু শাখাকে, একটু ছবিটা দেখে নাও, এরকম ভাবে উপরে তুলে দেয়। এইগুলোই শ্বাসমূল নামে পরিচিত। অসংখ্য ছিদ্র থাকে, যদিও খালি চোখে খুব কমই দেখা যায় ছিদ্রগুলি। এগুলো শ্বাস ছিদ্র নামে পরিচিত। এই শ্বাসমূল বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে তাদের অক্সিজেনের চাহিদা পূরণ করে। এটা গেল উদ্ভিদের শ্বাসাঙ্গ অর্থাৎ পত্ররন্ধ্র, লেন্টিসেল ও শ্বাসমূল সম্পর্কে ধারণা। এবার আমরা প্রাণীদের শ্বাসাঙ্গ নিয়ে আলোচনা করব। যেহেতু উদ্ভিদ দেহের তুলনায় প্রাণী দেহে বিপাকের হার বেশি, স্বভাবতই প্রাণীদের শ্বাসাঙ্গের গঠনও একটু জটিল। প্রাণীদের শ্বাসাঙ্গের গঠন বৈশিষ্ট্য যদি লক্ষ্য করা যায়, তবে দেখব শ্বাসাঙ্গগুলি বিস্তৃত ক্ষেত্রফল, অর্থাৎ তলীয় ক্ষেত্রফলটা অনেক বেশি হয়, যাতে বেশি পরিমাণে অক্সিজেন বহন করতে পারে। দ্বিতীয়ত, এদের শ্বাসাঙ্গগুলি সিক্ত বা ভেজা হয়। তৃতীয়ত, শ্বাসাঙ্গগুলি প্রচুর পরিমাণে রক্তজালক পূর্ণ থাকে। রক্তজালক পূর্ণ থাকার ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের আদান প্রদান খুব সহজেই সম্পন্ন হয়। এখন কোন কোন শ্বাসাঙ্গ প্রাণীদের দেহে দেখা যায়, মোটামুটি ভাবে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। যেমন প্রথমে দেখো দেহতল। অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা ইত্যাদি নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে সমগ্র দেহতল, যেহেতু তারা এককোষী, তাদের সমগ্র দেহতলটাই শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। সমগ্র দেহতল দিয়ে তারা জল থেকে অক্সিজেন সংগ্রহ করে এবং একইভাবে জলে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়া ত্যাগ করে। দ্বিতীয়ত দেখো দেহত্বক। দেহত্বককে যারা শ্বসন অঙ্গ হিসেবে ব্যবহার করে তারা কারা? তারা হলো যেমন কেঁচো, ব্যাং প্রভৃতি। কেঁচোকে তোমরা দেখেছো, অনেকেই দেখেছো, প্রায় সবাই দেখেছো কেঁচো। তো দেখবে কেঁচোর ত্বক সবসময় ভেজা, পিচ্ছিল আর লালচে, অর্থাৎ ওই ত্বকের নিচটা রক্তজালকে পরিপূর্ণ। ফলে খুব সহজেই কেঁচো বাতাস থেকে ব্যাপন প্রক্রিয়ায় কলাকোষ অক্সিজেন গ্রহণ করে এবং একইভাবে কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় বাতাসে ত্যাগ করে। এখন কেঁচো তো আর স্পঞ্জ, অ্যামিবা, হাইড্রার মতো এককোষী নয়, কেঁচো বহুকোষী। তো বহুকোষী হওয়ার ফলে সারা দেহের কোষে অক্সিজেন পৌঁছানোর জন্য কেঁচোর দেহে রক্ত তৈরি হয়েছে।
এই রক্তের মাধ্যমে অক্সিজেন সারা দেহের কলাকোষে পৌঁছে যায় এবং একইভাবে কলাকোষ উৎপন্ন কার্বন ডাই অক্সাইড রক্তের মাধ্যমে দেহ থেকে বাইরে নির্গত হয় কলাকোষের মাধ্যমে। কেঁচোর রক্তে, আমাদের রক্তের মতোই রক্তের রং লাল, কারণ হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনই কিন্তু শ্বাসরঙ্গক হিসাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে। তৃতীয়ত হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী বা ট্রাকিয়া পতঙ্গদের দেহে, যেমন ফড়িং, আরশোলা, এদের দেহে শ্বাসনালী এবং 10 জোড়া শ্বাস ছিদ্র দেখা যায়। শ্বাস ছিদ্রগুলো দেহের বাইরের দিকে অবস্থান করে এবং প্রতিটা শ্বাস ছিদ্রের সাথে শ্বাসনালী সংযুক্ত থাকে। শ্বাসনালীগুলো সারা দেহে প্রতিটা কলাকোষে ছড়িয়ে থাকে। সেই বাতাস থেকে যখন অক্সিজেন গ্রহণ করে শ্বাস ছিদ্রের মধ্য দিয়ে ট্রাকিয়া বা শ্বাসনালীতে পৌঁছায় এবং শ্বাসনালীর মাধ্যমে যে শাখাগুলো বিভিন্নভাবে বিভক্ত হয়েছে তার মাধ্যমে সেগুলো সারা দেহের কলাকোষে ছড়িয়ে পড়ে। যেহেতু পতঙ্গদের রক্ত বর্ণহীন, অর্থাৎ রক্তে কোনো শ্বাসরঞ্জক নেই, তাই এদের শুধুমাত্র শ্বাস ছিদ্র অর্থাৎ স্পাইরাকল এবং শ্বাসনালী বা ট্রাকিয়ার মাধ্যমে সারা দেহে অক্সিজেন ছড়িয়ে পড়তে হবে এবং সারা দেহ থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড একইভাবে বাইরে বেরিয়ে আসতে হবে। চতুর্থ দেখো ফুলকা। ফুলকা কাদের দেখা যায়? মাছ, এছাড়া শামুক, ঝিনুক প্রভৃতি কিছু জলজ প্রাণীর ক্ষেত্রেও ফুলকা শ্বাস অঙ্গ হিসেবে দেখা যায়। মাছ তো তোমরা সবাই দেখেছো, আমরা মাছে ভাতে বাঙালি মানুষ বলা হয়। তো মাছের মাথার দুপাশে কানকো বলে দুটো ঢাকনার মতো অংশ থাকে। সেই কানকোর নিচে এইরকম দেখো এখানে স্কেচ করা আছে, সেই কানকোর নিচে চিরুনির দাঁড়ার মতো এরকম লাল রঙের ফুলকা দেখা যায়। এই ফুলকাগুলো রক্তজালক পরিপূর্ণ। কিভাবে মাছ শ্বাসকার্য চালায়? এখন মাছ মুখ দিয়ে যে জল গ্রহণ করে সেই জলে দ্রবীভূত অক্সিজেন ফুলকার উপস্থিত রক্তজালকের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয় এবং একই সাথে দেহে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ওই ফুলকার রক্তজালকের মাধ্যমে শোষিত হয়ে জলে ব্যাপন প্রক্রিয়ায় মিশে যায় এবং যখন জল বাইরে বেরিয়ে যায় জলের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। এখন একটা বিশেষ ব্যাপার হচ্ছে, তোমরা জানো যে আমরা যখন বাজারে যাই তখন মাছ টাটকা না বাসি বা অনেক দিনের, এই নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা কনফিউশন কাজ করে। তো এটা মেটানোর সবচেয়ে বড় একটা উপায় হচ্ছে মাছের কানকোটাকে তুলে ফুলকাকে পর্যবেক্ষণ করা। দেখো, ফুলকা দিয়ে সবসময় ব্লাড সার্কুলেশন হয়, তো ব্লাড সার্কুলেশন হওয়ার ফলে ফুলকা সবসময় লাল রঙের রক্তজালকে পরিপূর্ণ হয়ে থাকে। যখন অনেকক্ষণ যদি মাছের মৃত্যু হয়ে থাকে, ফলে স্বভাবতই ফুলকার মধ্যে কোনো রকম ব্লাড সার্কুলেশন থাকবে না, ফলে ফুলকা ফ্যাকাশে হবে। আর যদি অল্পক্ষণ আগে মাছের মৃত্যু হয়ে থাকে তখন কিন্তু ফুলকাটা টকটকে লালই থাকবে। পঞ্চম হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র। এটা কোথায় দেখা যায়? দেখো, আমি লিখেছি জিওল জাতীয় মাছ। অ্যাকচুয়ালি জিওল বলে কোনো মাছ হয় না। কই, শিঙি, মাগুর এরা জল থেকে উঠিয়ে নিলেও ডাঙায়ও অনেকক্ষণ বেঁচে থাকে, সেই জন্য এদেরকে আমরা জিওল মাছ বলি। তো এদের দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, কারণ এরা যে জলাশয়ে জন্মায় বা যে জলাশয়ে বাস করে সেখানে কর্দমাক্ত অঞ্চলে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে, ফলে তাদের অতিরিক্ত অক্সিজেনের চাহিদা বাতাস থেকে সংগ্রহ করে পূরণ করতে হয়। এই বাতাস থেকে সংগ্রহ করার জন্য তাদের অতিরিক্ত শ্বাসযন্ত্রের আবির্ভাব। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় প্রজননের সময় তারা
জলাশয় পরিবর্তন করে। তো জলাশয় পরিবর্তনের সময়ও এই অতিরিক্ত শ্বাসযন্ত্র বাতাস থেকে শ্বাস গ্রহণের মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে রাখে। তোমরা খেয়াল করে দেখবে বাংলা একটা প্রবাদ আছে, জানো তো, বলা হয় যে কই মাছের জান। তো এই কই মাছের জান, এই কথাটার অর্থ হচ্ছে যে যার সহজে মৃত্যু হয় না। তো এই কনসেপ্টটার পেছনে কিন্তু এই অতিরিক্ত শ্বাসযন্ত্র, কারণ কই মাছ সহজে মৃত্যু হয় না, তার কারণ হচ্ছে কই মাছের দেহে শ্বাসযন্ত্র, অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তাই সে ডাঙায়, জল থেকে ডাঙায় তুললেও অনেকক্ষণ বেঁচে থাকে। তো এই অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে কেমন? কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র ঠিক ফুলকার উপরেই থাকে, দেখতে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো। একে আমরা বলি শ্বাসপুষ্প। মাগুর মাছেরটা দেখতে, মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র মাথার দুপাশে থাকে, দেখতে অনেকটা কদম ফুলের মতো। এদের শ্বাসযন্ত্র শ্বাসবৃক্ষ নামে পরিচিত। আর শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র ফুলকার পেছন থেকে পৃষ্ঠ পাখনা বরাবর বিস্তৃত থাকে, নলাকার নালী বিশেষ। এদের শ্বাসযন্ত্রের নাম হচ্ছে, অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম হচ্ছে শ্বাসনল। তাহলে কই মাছের ক্ষেত্রে অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম কি হলো? কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র হচ্ছে শ্বাসপুষ্প। মাগুর মাছের ক্ষেত্রে হচ্ছে শ্বাসবৃক্ষ, আর শিঙি মাছের ক্ষেত্রে হচ্ছে শ্বাসনল। তোমরা একটু মনে রেখে দেবো। তো এবার আমরা চলে আসছি ফুসফুস। মানুষ সহ সমস্ত উন্নত প্রাণী, যেমন গরু, ছাগল, ভেড়া, বিড়াল, এছাড়াও পক্ষী, সরীসৃপ, উভচর মানে ব্যাঙ, এদের ক্ষেত্রেও প্রধান শ্বাস অঙ্গ হিসাবে ফুসফুস কাজ করে। এখন ফুসফুসের গঠনটা দেখতে গেলে আমরা একটা ছবি আঁকি, তাহলে এবার আমরা ফুসফুসের গঠনটা একটু দেখে নিই। ফুসফুসটা দেখতে অনেকটা ত্রিকোণাকার, একজোড়া ফুসফুস। অবস্থান কোথায়? বক্ষ পিঞ্জরে অর্থাৎ বক্ষ গহ্বরের মাঝে দুটো ফুসফুস অবস্থান করে হৃৎপিণ্ডের দুপাশে। আর ফুসফুসটা দেখো, এখানে বুঝতে পারছো একটা দ্বিস্তরী পর্দার আবরণে আবৃত, যে পর্দাটিকে আমরা বলছি প্লুরা পর্দা। প্লুরার দুটো অংশ, একটা হচ্ছে বাইরের দিকে প্যারাইটাল প্লুরা আর ভেতরের দিকে ভিসেরাল প্লুরা। এই দুভাগে প্লুরা বিভক্ত। এই দুই প্লুরার মাঝে থাকে আন্তঃপ্লুরাল অঞ্চল। আন্তঃপ্লুরা অঞ্চলের মধ্যে থাকে এক প্রকার তরল, যে কিনা দুটো প্লুরার ঘর্ষণজনিত প্রদাহ থেকে প্লুরাকে রক্ষা করে। এখন আমরা ফুসফুসের গঠন তথা সমগ্র শ্বাসতন্ত্রের গঠনই যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখব আমাদের যে নাসিকা, নাসিকার বাইরে দুটো ছিদ্র, যাকে আমরা বলি বহিনাসারন্ধ্র। বহিনাসারন্ধ্র ভেতরের নাসাপথ বা নাসা গহ্বরের মধ্যে দিয়ে গিয়ে অন্তর্নাসারন্ধ্র নামক দুটো ছিদ্রতে মুক্ত হয়েছে। এখন এই অন্তর্নাসারন্ধ্রের পরেই আমাদের গমন নালী বা সাধারণ নালীটা সৃষ্টি হয়, যেখান দিয়ে খাদ্য এবং শ্বাসবায়ু উভয় পাস করে। এই গমন নালী বা সাধারণ নালীর প্রথম অংশটি হচ্ছে গলবিল। এই গলবিল কিছু দূর যাওয়ার পর দুটো আলাদা অংশে বিভক্ত হয়েছে, যার মধ্যে দিয়ে একটার মধ্যে দিয়ে খাদ্য আর একটার মধ্যে দিয়ে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পাস করে। এখন গলবিল যে অংশে গিয়ে দুটো আলাদা অংশে বিভক্ত হয়েছে, তার একটি অংশ হচ্ছে যার মধ্যে দিয়ে আমাদের শ্বাসবায়ু পাস করে, আর একটি অংশ হচ্ছে খাদ্য। তো সেই শ্বাসবায়ু যেখান দিয়ে পাস করে সেই ছিদ্রটাকে আমরা বলছি গ্লটিস। এই গ্লটিসের উপরে একটি ঢাকনা থাকে যা গ্লটিসকে ঢেকে রাখে, তাকে আমরা বলছি এপিগ্লটিস। এখন এই এপিগ্লটিসের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যখন খাদ্য খাই
তখন এপিগ্লটিস তার গ্লটিসের মুখটাকে ঢেকে রাখে। কিন্তু অসাবধানবশত যখন আমরা খেতে খেতে কথা বলি বা খেতে খেতে খুব হাসছি, এই রকম অবস্থায় কি হয়, গ্লটিসের উপরের ঢাকনা অর্থাৎ এপিগ্লটিস বন্ধ হওয়ার সুযোগ পায় না কখনো কখনো। তখন খাদ্যনালীতে প্রবেশের বদলে শ্বাসনালীতে প্রবেশ করে। ফলে তখন আমাদের বিষম রূপে একটা হাঁচি বা কাশি দিয়ে আমরা কি করি, সেই খাবারটাকে উপরের দিকে ঠেলে বার করে দিতে চাই। যেটা তোমরা সবাই কম বেশি পরিচিত, সেটা হচ্ছে বিষম খাওয়া বলি আমরা। এখন যদি আমরা বিষম রূপে বিষম খেয়ে খাদ্যকণাকে শ্বাসনালী থেকে বাইরে বার করে দিতে না পারি, তাহলে কিছুক্ষণ যদি সেটা শ্বাসনালীর মধ্যে আটকে থাকে, তাহলে কিন্তু আমাদের মৃত্যু অবধারিত। সেই জন্য এপিগ্লটিসের ভূমিকা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। এখন এপিগ্লটিস, তারপরে গ্লটিসের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ যে কিছু দূর এসে সেটা একটা মোটা অংশে বিভক্ত হয়েছে, সেটা হচ্ছে ট্রাকিয়া বলছি। ট্রাকিয়ার উপরের অংশ আমাদের ল্যারিংস, আর ট্রাকিয়া কতগুলো রিং দ্বারা গঠিত, আংটির মতো রিং দ্বারা গঠিত, যেগুলোকে আমরা জানি যে এগুলো তরুণাস্থি নির্মিত, ফলে ট্রাকিয়া কখনো চুপসে যায় না। তারপর একটা মোটা অংশ যাকে আমরা বলছি ব্রঙ্কাস, আর ব্রঙ্কাস দুটো ফুসফুসে প্রবেশ করেছে, দুটো শাখায় বিভক্ত হয়ে, যাদেরকে আমরা বলছি ব্রঙ্কিওল। আর এই ব্রঙ্কিওল দুটো ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, এবং প্রত্যেকটা শাখা প্রশাখার শেষে দেখো একটা বায়ুথলির মতো অংশ অবস্থিত, যাকে আমরা বলছি ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাই। এই ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যালভিওলাই বা বায়ুথলি ফুসফুসের মূল কাজটা, অর্থাৎ বাতাসের আদান প্রদানটা, রক্তের সাথে বাতাসের আদান প্রদানটা করে থাকে। এবার আমরা দেখব যে কিভাবে ফুসফুসের মধ্যে দিয়ে আমরা শ্বসন কার্য অর্থাৎ শ্বাস প্রশ্বাস চালাতে পারি। আমরা তাহলে আলোচনা করব যে কিভাবে প্রথমে প্রশ্বাস প্রক্রিয়াটা অর্থাৎ ফুসফুসের মাধ্যমে কিভাবে প্রশ্বাস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। প্রশ্বাস মানে হচ্ছে বেশি অক্সিজেন সমৃদ্ধ বাতাস বায়ু থেকে আমাদের এই যে পথটা লেখা আছে দেখো, শ্বাসবায়ু পথ হিসাবে বহির্নাসারন্ধ্র, নাসাপথ, অন্তঃনাসারন্ধ্র, মুখবিবর, গলবিল, গ্লটিস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল হয়ে ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে, এবং বায়ুথলি থেকে অক্সিজেন রক্তের মাধ্যমে সারা দেহের কলাকোষে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি হচ্ছে প্রশ্বাস প্রক্রিয়া। এখন এই প্রশ্বাস এবং নিঃশ্বাস এই দুই প্রক্রিয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে ফুসফুস তো জড়িত, তাছাড়াও আরো দুটো পেশি কাজ করে। তার মধ্যে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটি হচ্ছে এই যে মধ্যচ্ছদা, এটা অবস্থান করে জাস্ট ফুসফুসের নিচে, এবং আমাদের শরীরকে বা দেহকে দুটো পার্টে ভাগ করে। একটা হচ্ছে মধ্যচ্ছদার নিচের অংশ, যাকে আমরা বলি উদর গহ্বর, আর একটা হচ্ছে মধ্যচ্ছদার উপরের অংশ, যাকে আমরা বলি বক্ষ গহ্বর। এখন এই মধ্যচ্ছদা একটি পেশির মতো অংশ হিসাবে কাজ করে। আরেকটি পেশি হচ্ছে আমাদের যে 12 জোড়া 12 আর 24টা অর্থাৎ 12 জোড়া যে রিবস আছে, যাকে আমরা বলি পাজো, তাই সেটা একটু দেখে নাও। এটা যদি মাঝখানে ওই মোটা স্টার্নাম হাড়টা হয়, তাহলে রিবস গুলো এরকম ভাবে ছড়িয়ে থাকে। এখন এই রিবসের মাঝেও পেশি থাকে, রিবসের মাঝেও যে পেশি থাকে তাকে আমরা বলি ইন্টারকস্টাল মাসল বা পঞ্জর মধ্যস্থ পেশি। এই পেশি একে আমরা বলি ইন্টারকস্টাল মাসল বা পঞ্জর মধ্যস্থ পেশি। মধ্যচ্ছদার পাশাপাশি এই ইন্টারকস্টাল মাসলও কিন্তু শ্বাসকার্যে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এখন কৌশলটা কিভাবে সম্পন্ন হয় দেখো। মধ্যচ্ছদা একটু সংকুচিত হয়ে যায় প্রশ্বাসের সময়, মধ্যচ্ছদা একটু সংকুচিত হয়। সংকুচিত হওয়ার ফলে মধ্যচ্ছদা তার নিজের অবস্থান থেকে একটু নিচের দিকে নেমে আসে। এই ডটেড লাইন দিয়ে আমি মধ্যচ্ছদার অবস্থানটা বোঝানোর চেষ্টা করলাম। মধ্যচ্ছদা তার পজিশন থেকে নিচে নেমে এসেছে, ফলে কি হয়েছে, বক্ষ গহ্বর দৈর্ঘ্যে বেড়েছে। আর এই একই সময়ে
এই যে ইন্টারকস্টাল মাসল অর্থাৎ পঞ্জর মধ্যস্থ পেশিও সংকুচিত হয়। পঞ্জর মধ্যস্থ পেশি সংকুচিত হওয়ার ফলে কি হয়, বক্ষ গহ্বর প্রস্থে বাড়ে। তাহলে বক্ষ গহ্বর দৈর্ঘ্যে বাড়লো এবং বক্ষ গহ্বর প্রস্থে বাড়লো। সামগ্রিকভাবে বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেল। ফলে ফুসফুস তো স্থিতিস্থাপক ক্ষমতা সম্পন্ন, তোমরা জানো। ফুসফুসের আয়তনও বেড়ে গেল। তার ফলে বক্ষ গহ্বরে অর্থাৎ ফুসফুসের মধ্যে যে বাতাস ছিল, বক্ষ গহ্বরে যে বাতাস ছিল, সেই বাতাসের চাপ অনেকটা হালকা হয়ে গেল। কিন্তু সেই সময় বহিঃ পরিবেশে যে বাতাস, সেই বাতাসের চাপ বেশি। ফলে ওই অঞ্চল থেকে অর্থাৎ বহিঃনাসারন্ধ্র, নাসাপথ, অন্তঃনাসারন্ধ্র, মুখবিবর, গলবিল, গ্লটিস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল হয়ে ফুসফুসের বায়ুথলিতে বাতাস প্রবেশ করছে। এইভাবেই প্রশ্বাস প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ বাতাস অ্যালভিওলায় এসে প্রবেশ করেছে। একই সময় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বাতাসও রক্ত থেকে অ্যালভিওলায় প্রবেশ করেছে এবং একই পথে অর্থাৎ এই বায়ুথলি থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, ট্রাকিয়া, ল্যারিংস, গ্লটিস, গলবিল, মুখবিবর, অন্তঃনাসারন্ধ্র, নাসাপথ হয়ে বহিঃনাসারন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বাতাস বাইরের পরিবেশে মুক্ত হবে, অর্থাৎ নিঃশ্বাস প্রক্রিয়া ঘটবে। এখন নিঃশ্বাস প্রক্রিয়ার কৌশলটা তাহলে কিভাবে সম্পন্ন হয়? মধ্যচ্ছদা আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানেই ফিরে যায়, অর্থাৎ সংকোচনের আগে মধ্যচ্ছদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে মধ্যচ্ছদা ফিরে গেল। ফলে বক্ষ গহ্বরের দৈর্ঘ্য আগের থেকে কমে গেল। একইভাবে ইন্টারকস্টাল মাসলও যে সংকুচিত হয়ে বক্ষ গহ্বরের প্রস্থকে বাড়িয়েছিল, সেও তার পূর্বের অবস্থানে ফিরে যায়। ফলে বক্ষ গহ্বর প্রস্থে সংকোচন ঘটে। এখন আগে ফুসফুস অনেকটা জায়গা পেয়ে প্রসারণ আয়তন, বক্ষ গহ্বরের আয়তন বেশি পেয়ে ফুসফুসও প্রসারিত হয়েছিল। এখন তাকে ইন্টারকস্টাল মাসল পাশ থেকে এবং মধ্যচ্ছদা নিচ থেকে চাপ দিতে শুরু করে। ফলে ফুসফুসের মধ্যস্থ বাতাস এই পথ হয়ে অর্থাৎ বায়ুথলি, ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, ট্রাকিয়া, ল্যারিংস, গ্লটিস, গলবিল, মুখবিবর, অন্তঃনাসারন্ধ্র, নাসাপথ হয়ে বহিঃনাসারন্ধ্রের মাধ্যমে পরিবেশে মুক্ত হয়। এটাই হচ্ছে নিঃশ্বাস প্রক্রিয়া বা নিঃশ্বাস কৌশল। এখন আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত যে সবচেয়ে বড় মেশিন অর্থাৎ ফুসফুস, সেই ফুসফুসকে ভালো রাখা বা সুস্থ রাখার দায়িত্ব কর্তব্য আমাদের। কারণ ফুসফুসের সাথে সুস্থ জীবন বা নীরোগ জীবনের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। আমরা কিভাবে ফুসফুসকে ভালো রাখতে পারি? বিভিন্ন শ্বাস ব্যায়াম যেমন প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম, এই সবের সাহায্যে আমরা ফুসফুসকে সর্বোচ্চ কর্মক্ষম এবং সুস্থ স্বাভাবিক রাখতে পারি। এছাড়া বিভিন্ন যোগাসন যেমন উষ্ট্রাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন, বৃক্ষাসন প্রভৃতি আসনের মাধ্যমেও আমরা ফুসফুসের কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে পারি। সাধারণভাবে যে সমস্ত শরীরচর্চা অর্থাৎ এরোবিক্স যেমন সাইক্লিং, জগিং, সাঁতার, এইসবের মাধ্যমে সমগ্র দেহের পাশাপাশি ফুসফুসকেও সর্বোচ্চ মাত্রায় কর্মক্ষম এবং স্বাভাবিক ও সুস্থ রাখা যায়। ফুসফুসের সাথে ধূমপানের অঙ্গাঙ্গী সম্পর্ক। ধূমপান সমগ্র স্বাস্থ্যের পক্ষেই ক্ষতিকর, কিন্তু সরাসরি যে অঙ্গকে বেশি ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে ফুসফুস। ধূমপানের ফলে কি হয়, নানান ক্ষতিকারক পদার্থ যাদেরকে আমরা কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে চিহ্নিত করতে পারি, যেমন বেনজোপাইরিন, হাইড্রোজেন সায়ানাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি পদার্থ দেহ তথা ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুসে গিয়ে প্রাণঘাতী অসুখ, ফুসফুস ক্যান্সার বা লাং ক্যান্সারের সৃষ্টি করে। এছাড়া অধিক ধূমপানের ফলে ব্রঙ্কাসের মধ্যে শ্লেষ্মা জাতীয় পদার্থ জমে প্রদাহ সৃষ্টি করে এবং শ্বাসবায়ু চলাচলের পথ অনেকটা রুদ্ধ হয়ে যায়। তখন আমাদের বলপূর্বক শ্বাস নেওয়ার সমস্যা দেখা দেয়, যাকে আমরা বলি অ্যাসমা বা হাঁপানি। এছাড়াও ফুসফুসের অ্যালভিওলায় এমফাইসিমা নামে এক ধরনের রোগ সৃষ্টি হয়, যাতে করে
ফুসফুসের অ্যালভিওলাইয়ের স্থিতিস্থাপক ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং অ্যালভিওলাই তার কার্যকারিতা হারায়। তো দেখা গেছে যে ধূমপান ফুসফুসের সর্বোচ্চ মাত্রায় ক্ষতি করতে সক্ষম। তাই আমরা সর্বদাই ধূমপান থেকে বিরত থাকব এবং আমাদের ফুসফুসকে সুস্থ রাখার পাশাপাশি সমগ্র দেহকে নীরব এবং সুস্থ রাখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।